আজকের থাম্বনেলে দেখেই বুঝতে পেরেছেন আলোচনার বিষয় তারেক রহমান কি ঘাতকের নিশানায়? বাংলাদেশের গুপ্ত হত্যার ইতিহাস কি আবার নিজেকে পুনরাবৃত্তি করতে চলেছে? এই বিষয় নিয়ে এখনকার আলোচনা। বাংলাদেশের রাজনীতিতে একটি কথা বারবার শোনা যায়, এই দেশে ক্ষমতার সবচেয়ে বিপজ্জনক জায়গা হচ্ছে ক্ষমতার শীর্ষে থাকা। কারণ এই দেশের ইতিহাসে এমন একাধিক অধ্যায় রয়েছে যেখানে রাষ্ট্রপতি কিংবা রাষ্ট্রপ্রধানকে হত্যা করেছে বাইরের শত্রু নয়, বরং রাষ্ট্রযন্ত্রেরই একাংশ। শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান দুজনের হত্যাকাণ্ডেই বিদ্রোহী সেনা কর্মকর্তাদের সম্পৃক্ততার প্রমাণ ইতিহাসে প্রতিষ্ঠিত। আজ আবার নতুন করে একটি প্রশ্ন উঠছে, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কি সেই একই ধরনের বিপদের মুখে? সম্প্রতি এক প্রাক্তন সেনা কর্মকর্তা, যিনি অতীতে জিয়াউর রহমানের খুবই ঘনিষ্ঠ ছিলেন বলে পরিচিত, তিনি দাবি করেছেন যে তিনি একসময় জিয়াউর রহমানকে ঢাকার বাইরে রাত্রি যাপন না করার পরামর্শ দিয়েছিলেন। জিয়া সেই পরামর্শ শোনেননি, পরে চট্টগ্রাম সার্কিট হাউসে তিনি নিহত হন। এখন নাকি একই সতর্ক বার্তা তিনি তারেক রহমানকেও দিয়েছেন, আর এখান থেকেই শুরু হয়েছে জল্পনা। এটা কি শুধু একজন প্রবীণ সেনা কর্মকর্তার ব্যক্তিগত আশঙ্কা, নাকি এর পেছনে রয়েছে এমন কিছু তথ্য যা এখনো সাধারণ মানুষের সামনে আসেনি, পর্দার আড়ালে আছে, কিন্তু পর্দার আড়াল থেকে যে কোনো দিন তার প্রকাশ ঘটে যাবে সামনে? বাংলাদেশের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক বহুবার আলোচনায় এসেছে। 1975 সালের 15ই আগস্ট জাতির জনক শেখ মুজিবুর রহমান নিহত। একের পর এক পাল্টা অভ্যুত্থান এরপরে ঘটেছে। 1981 সালে নিহত হয়েছেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 1975 সালের এর মধ্যে আবার 1975 সালের 3রা নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের 4 শীর্ষ নেতাকে নির্মমভাবে হত্যা করার এক কলঙ্কজনক ঘটনাটি ঘটে, যার নাম বাংলাদেশের ইতিহাসে জেল হত্যাকাণ্ড নামে কুখ্যাত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাত্র 2.5 মাসের মাথায় তৎকালীন স্বঘোষিত রাষ্ট্রপতির নির্দেশে বিপথগামী কিছু সেনা সদস্য এই নারকীয় হত্যাকাণ্ড চালায়। এই হত্যাকাণ্ডে নিহত হয়েছিলেন 4 জাতীয় নেতা যারা ক্ষমতার শীর্ষে ছিলেন। সৈয়দ নজরুল ইসলাম মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি, এবং সৈয়দ নজরুল ইসলাম তিনি হচ্ছেন মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধের সময় অস্থায়ী রাষ্ট্রপতি তিনি ছিলেন। তাজউদ্দিন আহমেদ মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী, ক্যাপ্টেন এম মনসুর আলী মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন, এবং পরবর্তীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী এইচ.এম. কামরুজ্জামান তিনি মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন। এই 4 হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য ছিল সদ্য স্বাধীন বাংলাদেশকে নেতৃত্বহীন করা ও মুক্তিযুদ্ধের চেতনা থেকে বিচ্যুত করা। কারা করেছিল পাকিস্তানপন্থী যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, সেই শক্তিরা। ঐতিহাসিক এই দিনটিকে বাংলাদেশে প্রতি বছর জেল হত্যা দিবস হিসেবে পালন করা হতো, কিন্তু 24শে জুলাই অভ্যুত্থানের পর সে দিনটি ভুলিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের মানুষকে। ইতিহাসের এই ঘটনাগুলি বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে দীর্ঘদিন প্রভাবিত করেছে। এই কারণেই যখন কোনো প্রাক্তন সামরিক কর্মকর্তা সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কথা বলেন, তখন স্বাভাবিকভাবেই মানুষের আগ্রহ তৈরি হয়। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, কোন সংবাদ মাধ্যম, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম কে কি বলছে না বলছে এখানে কিচ্ছু যায় আসে না। কারণ আগেই বলেছি, ঘটনা থাকে প্রথমে পর্দার আড়ালে, কার্পেটের নিচে থাকে, একসময় কার্পেট থেকে বেরিয়ে আসে, পর্দার আড়াল ছেলে বেরিয়ে আসে। তার মানে এই নয় যে পর্দার আড়ালে আছে বলে কোনো কিছু হচ্ছে না, তা নয়, তা হচ্ছে। এই এত আশঙ্কা কেন? এর একটা কারণ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস। যে দেশে অতীতে ক্ষমতার কেন্দ্রকে লক্ষ্য করে
সহিংসতা ঘটেছে বারবার, সেখানে নিরাপত্তা নিয়ে অতিরিক্ত সতর্কতা অস্বাভাবিক নয়। এই যে 24শে জুলাই অভ্যুত্থানে যে শেখ হাসিনাকে ওখান থেকে চলে আসতে হলো, তিনি চলে না এলেও মৃত্যু তার ক্ষেত্রেও অবধারিত ছিল। তবে একটি এখানে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আছে, বাংলাদেশের জন্ম যে দেশ কেটে, কিংবা বলা যায় যে দেশের পেট থেকে জন্ম বাংলাদেশের, সেই পাকিস্তানের ইতিহাসেও গুপ্ত হত্যার ধারাবাহিক ঘটনা আছে। গুপ্ত হত্যা বহু হয়েছে, হত্যার চেষ্টা ব্যর্থ হয়েছে, এমন ঘটনাও আছে। সুতরাং দেখুন, পাকিস্তানের ইতিহাসের দিকে এক পলক তাকান, বাংলাদেশের ইতিহাস যদি আমাদের সতর্ক করে, তাহলে পাকিস্তানের ইতিহাসও কম নাটকীয় নয়। দুই দেশের জন্ম একই রাষ্ট্র থেকে, দুই দেশের জন্ম, মানে ভারত কেটে হয়েছে, কিন্তু ভারতে এই ধরনের ব্যাপার কিছুই নেই, কারণ সেনাবাহিনীর ভূমিকা ভারতে সেনাবাহিনীর জায়গাতেই রাখা হয়েছে। সামরিক এবং বেসামরিক ক্ষমতা কোনটা কার ক্ষমতা সেটা সেইখানে নির্দিষ্ট করা। পাকিস্তানের ইতিহাসে আমরা দেখি ক্ষমতার শীর্ষে থাকাটা কখনোই নিরাপদ ছিল না। 1951 সালে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান জনসভায় আততায়ীর গুলিতে নিহত হন। আজও কে হত্যাকারী, কার ষড়যন্ত্র, কিচ্ছু বাইরে আসেনি। এরপর 1979 সাল সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে সামরিক শাসক জিয়াউল হক মৃত্যুদণ্ডে দণ্ড দিলেন। আন্তর্জাতিক মহলের একাংশ মনে করে এই বিচার ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, ঠিক যেভাবে শেখ হাসিনার বিচার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তা কি হলো? জুলফিকার আলী ভুট্টোকে ফাঁসিতে ঝরানো হলো। 1988 সালে পাকিস্তানের সামরিক শাসক ও সেনাপ্রধান জেনারেল জিয়াউল হক, যিনি ভুট্টোকে ফাঁসিতে ছড়িয়েছিলেন, তার বিমান আকাশেই বিধ্বস্ত হয়, তিনি নিহত হন। এটা ছিল স্পষ্ট নাশকতা, কোনো দুর্ঘটনার গল্প নেই। মার্কিন রাষ্ট্রদূত আর্নল্ড রাফেল, তিনিও সেই বিমানে ছিলেন এবং তিনিও নিহত হন। এরপর 2007 সালে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নির্বাচনী প্রচারের সময় রাওয়ালপিন্ডিতে আততায়ীর হামলায় নিহত হন। পাকিস্তানের ইতিহাসে সমানে চলেছে এইসব। 2003 সালে, এখানে শেষ নয়, 2003 সালে তৎকালীন রাষ্ট্রপতি ও সেনাপ্রধান পারভেজ মুশারফ, তার উপর কয়েকদিনের ব্যবধানে দুটি বড় হত্যা চেষ্টা হয়। শেখ হাসিনার হত্যা করারও বহুবার চেষ্টা করা হয়েছে। একবারের চেষ্টায় তো সমানে তিনি সেই ব্যাপারে দণ্ডও পেয়েছেন স্বয়ং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেবার শেখ হাসিনাও অল্পের জন্য প্রাণে বেঁচে যান। অর্থাৎ পাকিস্তানের মতো বাংলাদেশের ইতিহাস একই সঙ্গে দেখা যায় যে এখানে একটা গুপ্ত হত্যার, গুপ্ত ঘাতকের একটা ইতিহাস আছে। তার কিন্তু কেন এই হত্যাকাণ্ড হচ্ছে, এত গুপ্ত হত্যা কেন? তারেক রহমানের সরকার একদিকে আওয়ামী লীগের সঙ্গে তীব্র রাজনৈতিক সংঘাত রয়েছে, অন্যদিকে ভারত বাংলাদেশ সম্পর্ক এখন সব থেকে সংবেদনশীল জায়গায় পৌঁছেছে নানা ইস্যু নিয়ে। এই অবস্থায় নানা ধরনের গুজব, জল্পনা এবং রাজনৈতিক বক্তব্য সামনে উঠে আসছে। সবচেয়ে বিতর্কিত প্রশ্নে আসা যাক, যদি সত্যি তারেক রহমানের হত্যাকাণ্ডের কোনো চেষ্টা হয়ে থাকে, যদি মানে সেরকম সম্ভাবনা যদি থাকে, তাহলে সেই ষড়যন্ত্র কারা করতে পারে? এখানে একটা বিষয় পরিষ্কার করা জরুরি। প্রকাশ্য তথ্যের ভিত্তিতে বর্তমানে কোনো নির্দিষ্ট ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন অভিযোগের সমর্থনে বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ নেই। এটা হত্যার আগে থাকে না। মুজিবুর রহমানকে বারবার তাকে সাবধান করে দেওয়া হয়েছিল যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু চলছে। মুজিবুর রহমান তিনি সেখানটায় তিনি কান দেননি, অর্থাৎ তিনি সরকারের প্রধান হয়েও তিনি কোন রকম আঁচ পাননি যে তাকে হত্যা করা হতে পারে। অর্থাৎ যতক্ষণ না নিহত হচ্ছে কেউ, ততক্ষণ বোঝা যায় না ষড়যন্ত্র। নিহত হলে তখন বেরিয়ে আসে ষড়যন্ত্রের কথা। এখন এই কোনো দেশের সরকার প্রধানের বিরুদ্ধে হুমকি থাকলে বা বিভিন্ন উৎস